খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনে আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তন এসেছে, পালাবদল হয়েছে। সেই পালাবদল নিয়ে আলোচনা, সমালোচনা, নানা রকম কথা চলছে। সেসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। আলমগীর ভাই, একটা পরিবর্তন হলো। আপনারা বুলবুল ভাইয়ের নেতৃত্বে যে নির্বাচনটা হয়েছিল, যে কমিটিটা এসেছিল, সেই কমিটির বিরুদ্ধে আপনারা সোচ্চার ছিলেন। আপনারা যারা সাবেক সংগঠকরা ছিলেন সবাই সোচ্চার ছিলেন। সেখানে নানা অনিয়ম নিয়ে আপনারা কথা বলেছেন বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সময়ে। অবশেষে সেই যুগের সমাপ্তি হলো, নতুন একটা যুগ শুরু হলো তামিম ইকবালের নেতৃত্বে। আপনার অবজারভেশনটা জানতে চাই শুরুতেই। ধন্যবাদ। আসলে এটা আসলে কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল, কারণ আমরা বরাবরই বলে এসেছি যে প্রক্রিয়ায় গত ক্রিকেট বোর্ডের নির্বাচনটা হয়েছে, শুধু গতবার নয়, এর আগেও হয়েছে, বাট গতবার যেই প্রক্রিয়ায় হয়েছে এটা আসলে আমরা যারা সংগঠক আছি, আমরা মানে এটা বলে রাখা ভালো যে আমরা কিন্তু কখনোই বেনিফিশিয়ারি না। তারপরেও আমরা যখন অনিয়ম হয়েছে, আমরা যারা তৃণমূলের সংগঠক আছি, আমরা সবসময় কিন্তু এইসব বিষয়ে কথা বলার চেষ্টা করেছি। একইভাবে বিগত ক্রিকেট বোর্ডের নির্বাচন যেভাবে হয়েছে, যেই প্রক্রিয়ায় হয়েছে, যেইভাবে ক্ষমতার অপব্যবহার হয়েছে, যেইভাবে সরকারি হস্তক্ষেপ হয়েছে, আমরা বিষয়গুলো তুলে ধরেছি। এবং বর্তমান সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একটা ভালো দিক আমরা দেখেছি। সেটি হচ্ছে বিগত সময়গুলোতে যেভাবে সরকার বদলের পর, একটা নতুন রিজিম আসার পর ইমিডিয়েটলি যে ফেডারেশনগুলো ভেঙে দেওয়ার যে কালচার ছিল, সেটি থেকে তারা অন্তত বের হয়ে আসতে পেরেছে। এবং আপনারা দেখবেন যে একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, অনেকভাবে এটাকে নিয়ে প্রশ্ন তুলে ধরতে, যেটা ভালো দিক আমার মনে হয় সেটাও বলা উচিত, যে একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে, সবার সাথে কথা বলেছে। আর যে অনিয়মগুলো তারা পেয়েছে, এগুলো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছি। এবং যারা ক্রিকেট বোর্ডেই নির্বাচনটা করেছেন, এটার পিছনে যারা ছিলেন, তারাও জানেন যে এই অনিয়মগুলো হয়েছে। তো এগুলা উঠে এসেছে। এবং জাতীয় ক্রীড়া পরিষদের যে ক্ষমতা আছে, 21 ধারায় যে জাতীয় ক্রীড়া পরিষদ বিধিমালার 2018-তে যে তাদেরকে ক্ষমতা দেয়া আছে, সেই ক্ষমতা তারা প্রয়োগ করেছে। প্রয়োগ করে তারা অ্যাডহক কমিটি গঠন করেছে। আমরা প্রত্যাশা করি এটা 3 মাসের অ্যাডহক কমিটি। এই কমিটি এই সময়ের মধ্যে ক্রিকেটের যে ড্যামেজটা হয়েছে বিভিন্নভাবে, সেটা পুনরুদ্ধারের চেষ্টা করবে। এবং খুব বেশি কাজ না করে ইমিডিয়েট একটা ভালো নির্বাচন, যেটা ভবিষ্যতের জন্য একটা রেফারেন্স হয়ে থাকবে, এরকম একটা নির্বাচন তারা আয়োজনের পথে হাঁটবেন। আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো। রাইট। কিন্তু সিরাজ ভাই, যেভাবে হচ্ছে, যে প্রক্রিয়া হলো, আপনি বললেন যে প্রক্রিয়া হলো সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে। দেখুন, এনএসসির অধীনেই কিন্তু গত ইলেকশনটাও হয়েছিল। সেই কমিটিটাই আবার ভেঙে দিয়েছে এনএসসি। শুধু নেতৃত্বে পরিবর্তন হয়তো এসেছে। আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন, সেখানে এখন আমিনুল হক এসেছেন। কিন্তু আলটিমেটলি দায়টা তো কিছুটা হলেও জাতীয় ক্রীড়া পরিষদের কাঁধেও যায়, কারণ তাদের অধীনেই নির্বাচনটাও হয়েছিল। এটা আসলে নিষ্ঠুর বাস্তবতা আমাদের দেশের প্রেক্ষাপটে। এটাই নিষ্ঠুর বাস্তবতা। তবে আমি ব্যক্তিগতভাবে সংগঠক হিসেবে আমি চাই যে এই জাতীয় ক্রীড়া পরিষদের যে কাঠামোটা, এই কাঠামোটাতে পরিবর্তন আনা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমি বিভিন্ন মাধ্যমেও সেটা তুলে ধরেছি। আপনি একসময় কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের যে কাঠামো, এটা কাঠামোর ভিন্ন রূপ ছিল। এখানে কিন্তু সরকারি হস্তক্ষেপ করার মতো সরকারি কর্মকর্তারা কিন্তু মূল পদে একসময় থাকতেন না। এখানে আমরা দেখেছি অনেক লিজেন্ড স্পোর্টস অর্গানাইজার, লিজেন্ড স্পোর্টস ফিগাররা কিন্তু এই জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক হয়েছেন, ক্রীড়া প্রশাসন হয়েছেন। তাদের হাতে কিন্তু ক্রীড়াঙ্গন অনেক নিরাপদ ছিল। একজন সরকারি লক্ষ্যে আপনি যেভাবে প্রভাবিত করতে পারবেন একজন প্রকৃত সংগঠককে, এটা মাঠের মানুষকে কিন্তু আপনি সেভাবে প্রভাবিত করতে পারবেন না। তো এটা আসলে যুগের দাবি। আমি আশা করব আমাদের বর্তমান যে বিএনপি সরকার ক্রীড়াঙ্গনকে যেভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছে, এবং বেশ কিছু পদক্ষেপ আমরা দৃশ্যমান হয়েছে। স্কুল লেভেলে স্পোর্টসটাকে বাধ্যতামূলক করা,
এই যে স্পোর্টস কার্ড বিতরণ করা সহ স্পোর্টসটাকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে পরিকল্পনা আছে এটাকে বাস্তবায়ন করতে গেলে কিন্তু আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ঢেলে সাজাতে হবে। এবং রাজনীতিকরণ শব্দটা কিন্তু অনেক লম্বা ব্যাখ্যা আছে, এটা আমরা ওই ব্যাখ্যাতে যদি নাও যাই, যতটুকু সম্ভব এটাকে নিয়ন্ত্রণ রেখে যারা যোগ্য সংগঠক যারা আছে বিভিন্ন পর্যায়ে, যারা যোগ্য সংগঠক আছে, যাদের খুব বেশি রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই, এই লোকগুলোকে খুঁজে বের করে এনে যদি আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এই যে গভর্নিং বডিগুলোতে যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে এই যে খারাপ উদাহরণগুলো আপনি যেটা বললেন যে জাতীয় ক্রীড়া পরিষদের ঘাড়ে যায় কিনা, এই দায়টা আস্তে আস্তে তাদের রাইট। আপনার কথা সূত্র ধরেই বলি ভাই, যে বাংলাদেশের সবগুলো ক্রীড়াঙ্গনের সবগুলো ফেডারেশনেরই অভিভাবক সংস্থা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, কিন্তু সেই ক্রীড়া পরিষদের চেয়ারম্যান পদাধিকার বলে থাকেন হচ্ছে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, মন্ত্রী যিনিই থাকেন, মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকেন। আপনি বলছেন যে আগে সেটি হয়তো ডিফারেন্ট ছিল, তো যদি সেটিই হয় সেক্ষেত্রে আপনি যদি সবগুলো ফেডারেশনের অভিভাবক সংস্থা যেটি, সেখানে যদি সরকার দলীয় কেউই যদি হচ্ছে সর্বোচ্চ আসনে আসীন থাকেন, সেক্ষেত্রে কি সেই সময়টাতে যে ফেডারেশনগুলো থাকে, সেই ফেডারেশনগুলোতে যে ইলেকশন হবে বা যে কমিটি হবে, সেখানে একটা প্রভাব নিশ্চয়ই থেকে যাবে এবং সেটি নিয়ে অবশ্যই প্রশ্ন তোলার সুযোগ থেকে যাবে। আসলে এটা সারা পৃথিবীর ব্যাপারে কিন্তু এই কালচারগুলো আছে। আপনি বিশ্বের অনেক উন্নত দেশে যখন সরকার বদল হয়, পুরো প্রশাসনিক কাঠামোই বদল হয়ে যায়। তাদের নিজেদের পছন্দের লোকদেরকে প্রশাসন চালাতে গেলে কিন্তু ক্রীড়াঙ্গনে মনে হয় এখান থেকে একটু আছে, এটা এই ধরনের রেফারেন্স উদাহরণ কিন্তু বেশ কিছু আছে। আমি জাতীয় ক্রীড়া পরিষদের যিনি চেয়ারম্যান হবেন, ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী হবেন, এই জায়গাটাতে আমার অবজারভেশনটা তেমন একটা নেই। আমার অবজারভেশন হচ্ছে যারা এই প্রশাসনিক কাজগুলো করবে, যারা এই মতামতগুলো উপস্থাপন করবে, যারা দিক নির্দেশনাটা দিবেন, তারা যদি নিরপেক্ষ থাকতে পারেন, আসলে কিন্তু আমাদের এই যে ব্যুরোক্রেসি যে প্রসেস, সব জায়গায় কিন্তু আসলে আমরা অনেক সময় মন্ত্রী এমপিদেরকে অনেক দায় দিয়ে যাই। আসলে মূল সমস্যা গলতটা কিন্তু আমাদের ব্যুরোক্রেসিতেই কিন্তু নিহিত। আপনি তারা যদি অনেস্টলি কাজটা করেন এবং একটা সরকারকে প্রপার যদি গাইডলাইন দিতে পারেন, তাদেরকে যদি সঠিক পথটা দেখাতে পারেন, আমার মনে হয় যে কোনো রাজনৈতিক সরকার ভালো পথে হাঁটার চেষ্টা করবেন। এবং বিগত দিনগুলোতে আমরা দেখেছি আমাদের এই যে রংলি গাইডেড হয়ে যায়, এই গাইডলাইনটাই কিন্তু তৈরি করে দেয় এই ব্যুরোক্রেসি প্রসেসটাই। সুতরাং আমার অবজারভেশনটা হচ্ছে ওই জায়গাতে। রাইট। আমাদের আলোচনা মনে হয় একটু আমলাতান্ত্রিক বা রাষ্ট্রীয় কাঠামোর দিকে চলে যাচ্ছে। আমরা একটু ক্রিকেটেই থাকতে চাই। যে প্রক্রিয়ায় হচ্ছে এই কমিটি এলো, যেভাবেই এসেছেন, একটা প্রশ্ন কিন্তু থেকে যায় আলমগীর ভাই, সেটা হচ্ছে যে গত 20 মাসে আমরা দেখছি যে 4 জন সভাপতির চেয়ারে বসেছেন, 4টা কমিটি এসেছে, এবং যেটি সবচেয়ে দৃষ্টিকটু ব্যাপার আমার কাছে মনে হয়েছে পার্সোনালি, সেটি হচ্ছে যে যেমন পাপন ভাইরা যখন চলে গেলেন, তারপর ফারুক ভাইরা আসলেন, ফারুক ভাই আসার পর তাকে সরানো হলো এক রাতের ব্যবধানে, বুলবুল ভাই আসলেন, বুলবুল ভাইকে সরানো হলো দিনে দিনে, যে চেয়ারটাতে তিনি সকালবেলা দুপুরবেলা পর্যন্ত ছিলেন সেখানেই সন্ধ্যায় আরেকজন বসলেন, তামিম ইকবাল আসলেন। এই যে মানে অনেক তাড়াহুড়ো মনে হচ্ছে, বা সবাইকে ওই চেয়ারটাতে বসার জন্য খুব তড়িঘড়ি করতে দেখা যাচ্ছে, এটা একটু দৃষ্টিকটু কিনা? প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি বিসিবিতে অনেক বছর ছিলেন বা আপনারা কাজ করেছেন, বিসিবিতে আসলে এমন কি মধু আছে বা কি আছে যে এখানে আসার জন্য সবাই এমন উদ্গ্রীব থাকেন? আসলে আপনি যেটা বললেন দিনে দিনে যেটা হয়েছে, আমি এই কথাটা আগেই বলেছি যে আমি এই সরকারকে এবং বিশেষ করে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি সরকার বদলের পরের দিনেই কাজটি করেননি। বিগত সময় কিন্তু কাজটা এইভাবেই হয়েছে। যখনই সরকার বদল হয়েছে ইমিডিয়েট নেক্সট ডেতে কিন্তু এই কাজগুলো হয়েছে, এবং আমরা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলও আমরা সেটা দেখতে পেয়েছি। কিন্তু আপনি এই সরকার ক্ষমতায় আসার 2 মাস কিন্তু প্রায় 3 মাসের কাছাকাছি সময় পার হচ্ছে। দীর্ঘ সময় ধরে কিন্তু তারা বুলবুলের চেয়ারে ছিলেন। সুতরাং এটা কিন্তু ওভারনাইট হয়নি, এটা সময় নিয়েছে, তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট এসেছে, তদন্ত রিপোর্টের ভিত্তিতে কিন্তু ক্রিকেটটা তো আসলে প্রশাসনের সাথে যদি আপনি ফেডারেশনগুলো যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে ক্রিকেটটা তো চলবে না। আর ক্রিকেট একটা স্থবিরতা আমরা এটা দীর্ঘ সময় ধরে আমরা দেখছি। আপনি ঢাকার ক্লাব ক্রিকেট একটা স্থবিরতা আছে, ক্লাবগুলা এই কমিটির অধীনে খেলবে না।
64 জেলাতে আমরা যারা জেলা পর্যায়ে কাজ করি, গত 2 বছর ধরে ক্রিকেট এক প্রকার বন্ধ আছে, কারণ ওখানেও কিন্তু এই যে অ্যাডক কমিটিগুলো হয়েছে, এই অ্যাডকগুলো যোগ্যতা নিয়ে যারা কমিটিতে এসেছেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, তারাও কিন্তু সেইভাবে কাজ করতে পারেনি। সুতরাং এটা রিস্টার্ট করা কিন্তু খুব জরুরি। আপনি এইভাবে যদি চলতে থাকে, ক্রিকেটটাকে যদি দীর্ঘ সময় আমাদের মাঠের বাইরে রেখে দিই, তাহলে এইটার কনসিকুয়েন্সটা কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। সুতরাং এই 2 মাস সময় নেওয়াটা অবশ্যই তাদের ব্যাপার বলবো, যে প্রক্রিয়া হয়েছে এটা কাঙ্ক্ষিত ছিল। আরেকটা প্রশ্ন কি করলেন? আরেকটা প্রশ্ন ছিল যে এই পদটাতে যাওয়ার জন্য সবাই এত উদ্গ্রীব থাকেন কেন? আসলে এটা একটা সোশ্যাল ভ্যালু, এখানে কিছুই নেই। আমরা যারা ক্রিকেট বোর্ডে ছিলাম বা বিগত সময়ে যারা ছিল, ভবিষ্যতে যারা আসবে, এটাকে আসলে ইটস এ প্লেস অফ অর্গানাইজার্স। তো এইটা প্রতিযোগিতা থাকবে, এই প্রতিযোগিতাটা যে সুস্থ হয় এবং যোগ্য লোকগুলোর আসার প্রক্রিয়াটাকে যাতে মসৃণ হয়, এই কারণে আমরা বারবার বলছি যে আমাদের ক্রিকেট বোর্ডের যে বিদ্যমান কনস্টিটিউশনটা আছে এবং আমি যে ইনভেস্টিগেশন টিম হয়েছে, আই এম দ্য অনলি পার্সন মনে হয় যে আমি এই যে সংস্কারের যে কথাগুলো, আমি তদন্তের বিষয়ের চেয়ে আমার সংস্কারের প্রস্তাবনাগুলোই কিন্তু আমার বেশি ছিল এবং আমি লিখিতভাবে সেই প্রস্তাবনাগুলো কনস্টিটিউশনের কোথায় ক্ষমতার অপব্যবহার করার সুযোগ আছে, প্রেসিডেন্টের ক্ষমতার সাথে সমন্বয় করা, এই বিষয়গুলো আমি কিন্তু লিখিতভাবে তদন্ত কমিটিকে দিয়েছি এবং তদন্ত কমিটি সেগুলো তুলে এনেছেন। এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ যদি আমরা করতে না পারি, আমাদের গঠনতান্ত্রিক বিষয়গুলোকে যদি আমরা স্ট্রিমলাইনে আনতে না পারি, তাহলে কিন্তু এই যে মধুর কথা বললেন, এই মধু চাটার লোক আসবেই। এদের আসার জায়গাটা প্রকৃত সংগঠকদের যারা যোগ্য তাদেরকে আনার যদি আমরা ধারাগুলো এখানে প্রতিস্থাপন করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই অশুভ প্রতিযোগিতা বন্ধ করা যাবে। কিন্তু আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বললেন যে এই পদটা বা এই জায়গাটা হচ্ছে সোশ্যাল ভ্যালুর জায়গা। আমরা 3 জন সাবেক অধিনায়ককে দেখলাম গত কয়েক মাসে, তারা সভাপতির চেয়ারে ছিলেন। এর মধ্যে সবারই সোশ্যাল স্ট্যাটাস বেশ হাই ছিল আমাদের ক্রিকেট প্রেমীদের কাছে, সবার কাছে, দর্শকদের কাছে, সমর্থকদের কাছে, সবার কাছে। তো তারা যেভাবে আসলেন, ফারুক ভাই ছিলেন একটা ইন্টারিম ইয়ের মতো, ইন্টারিম কমিটির প্রেসিডেন্ট ছিলেন, তারপর তিনি তাকে সরিয়ে দেওয়া হলো। বুলবুল ভাই আসলেন, তিনি একটা টি-20 ইনিংস খেলতে চেয়েছিলেন, পরে তিনি টেস্ট খেলতে নেমে গেলেন। তিনি ইলেকশন করবেন না বলেও পরে ইলেকশন করলেন, যে প্রক্রিয়া করলেন সেটি নিয়েই তো এত কথা। তারপর তো আমি ইকবাল আসলেন। তো আমি যেটা বলছি যে 3 জন সাবেক অধিনায়ক, তারা কি তাদের সোশ্যাল ভ্যালুটা আসলে বাড়াতে পারলেন বা তাদের ভ্যালুটা রাখতে পারলেন, নাকি এখন আত্মমর্যাদা নিয়ে একটা প্রশ্ন উঠে যাওয়ার সুযোগ তৈরি এটা হয়েছে? স্বাভাবিকভাবে উঠেছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দিকে যদি আমরা না থাকায়, আমরা যারা ক্রীড়াঙ্গনের সাথে অ্যাক্টিভলি ইনভলভ, আমাদের তো এটা মনোপীড়ার মনোবেদনার কারণ অবশ্যই হয়েছে। কারণ যে প্রক্রিয়ায় যারা এসেছেন এবং তাদের, আপনি যাদের নামেই বললেন, ফারুক ভাই বলেন, বুলবুল বলেন, তারা খেলা ছাড়ার পর কিন্তু তাদের সাংগঠনিক কোনো অর্জন তাদের নেই। তারা কোনো ক্লাবের সাথে জড়িত ছিলেন না বা কোনো জেলা বিভাগে কাজ করা তারা করেননি, কাজ করেননি, যে কারণে এই দেশের ক্রীড়াঙ্গনের টোটাল মেকানিজমটা তারা বুঝতেন না। তাদের এই যে কাদের কী সম্পৃক্ততা আছে, কী অ্যাফিলিয়েশন আছে, তো এই জিনিসগুলো তারা আসলে কখনো বুঝেননি, আর বোঝার মতো তারা সেই প্রক্রিয়াও জানেনি, যে কারণে তাদের ফেলড হওয়াটা শুধু সময়ের ব্যাপার ছিল। এখন পদলোপের বিষয়টা যেটা বলছি, আই এম রিয়েলি সারপ্রাইজ যে বুলবুল ভাই, যিনি আইসিসিতে দীর্ঘদিন কাজ করেছেন, ইজ এ ভেরি প্রফেশনাল মানুষ, উনি গেম ডেভেলপমেন্টে ওনার যথেষ্ট দক্ষতা আছে। একসময় ক্রিকেট বোর্ডের সিইও হতে চেয়েছিলেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতে চেয়েছিলেন। উনি প্রেসিডেন্ট হওয়ার পর টি-20 খেলতে এসে উনি কি লোভে পড়ে উনি টেস্ট ক্রিকেটে খেলতে গেলেন এবং এত অনৈতিকভাবে এই পদে আসা ওনার কি বেশি প্রয়োজন ছিল, আসলে এটা উনিই ভালো বলতে পারবেন। তবে এটা আমরা ভবিষ্যতেও কারো কাছ থেকে প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করব এক্স প্লেয়াররা যারা আমাদের পোস্টার বয়, যাদের পাবলিক অ্যাকসেপ্টেন্স আছে, তারা অবশ্যই সংগঠক হিসেবে আসবেন, কিন্তু তারা সেই প্রক্রিয়া মেনে
তারা সে সাংগঠনিক দক্ষতা অর্জন করে যাতে এখানে আসে, যেমনটা আমরা দেখেছি আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি আমাদের সৌরভ গাঙ্গুলি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তারপর তুমি বিসিএস সভাপতি হয়েছেন, ওখানে প্রশ্ন ওঠার কোনো সেক্ষেত্রে কিন্তু তামিম ইকবালকে নিয়েও প্রশ্ন ওঠে, তিনি কি সাংগঠনিকভাবে সেভাবে? এটা আমি আপনাকে বলি, সেটা হয়তো অনেকেই এই বিষয়টা জানে না। আমি যেহেতু তার সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত, সে আমার যে চিটাগংয়ে আমার যে প্রিমিয়ার ডিভিশন যে ক্রিকেট টিমটা আছে, যেটা আমরা 20 বছর ধরে আমরা প্রিমিয়ার ক্রিকেট খেলি, এই সে ক্লাবটার সাথে সে বিগত 6 বছর ধরে সে কিন্তু অ্যাক্টিভলি ইনভলভ। সে ফিনান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে সে বিভিন্নভাবে প্লেয়ার্স কালেকশন থেকে শুরু করে আমাদের সেই ক্রিকেট কমিটির চেয়ারম্যান সেই 2020 সাল থেকে। তো অনেকেই কিন্তু তার হয়তো ক্রিকেট ক্যারিয়ারটা এত বেশি রিচ, এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকে জানে। এবং সে কিন্তু ক্রিকেট ছাড়ার পর ঢাকায় 2টা ক্লাবের ওনারশিপ নিয়েছে এবং 2টা ক্লাব কিন্তু একটা টার্ম সে চালিয়েছে। যদিও এটা আরো লম্বা সময় ধরে করার সুযোগ আছে, বাট অর্গানাইজার হিসেবে কিন্তু তার কর্মকাণ্ড তার একটা পোর্টফোলিও ছিল, রাইট। আরেকটা প্রশ্ন আপনার কাছে করবো, সেটা হচ্ছে যে অ্যাডহক কমিটিটা এলো, সেই অ্যাডহক কমিটিটা নিয়ে নানা রকম কথা হচ্ছে, নিশ্চয়ই আপনিও দেখেছেন। সেখানে বিরাজনীতির কথা বলছি আমরা, রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের কথা বলছি, কিন্তু রাজনৈতিক পরিবারের বেশ কয়েকজন সদস্য সেখানে আছেন, এটা নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে, আপনার অবজারভেশন জানতে চাই। এটা হচ্ছে, এটা বিভিন্ন পারসেপশন আছে, বিভিন্ন জন বিভিন্নভাবে বলবে, এইটাই স্বাভাবিক। এটা থেকে আমি প্রত্যাশা করব আস্তে আস্তে আমাদের পরিবর্তনের দিকে যাব। তবে যাদেরকে এখানে মন্ত্রীপুত্র বলে যারা কটাক্ষ করছেন, তারা কি করেছেন তাদের নিজের দিকেও একটু তাকানো উচিত। গত 2 বছরে যারা বিগত সংসদ বা এই সংসদে যেই দলের প্রতিনিধি যে বক্তব্যটা দিয়েছেন, তাদের দলের শীর্ষস্থানীয় নেতা যিনি ক্রিয় উপদেষ্টা ছিলেন, তিনি গত 2 বছর 64 জেলা 8 বিভাগ থেকে কাদেরকে কাউন্সিলর করে এনেছেন, কাদেরকে ক্লাব সংগঠক করেছেন। আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারাই ক্রিকেট বোর্ডের ডিরেক্টরকে চিনতেন না, তারা কি করেছেন, তাদের ওইটার দিকেও তাদের একটু নজর দেওয়া উচিত। তবে আরেকটা কথা আমি এখানে বলি, এটা কাউকে ডিফেন্ড করার জন্য না, আপনি গত 15 বছর দীর্ঘ সময় ধরে কিন্তু বিএনপি ক্ষমতার বাইরে। আমরা যারা ওই আমলে আমরা যে সাংগঠনিক ক্যারিয়ার আমরা শুরু করেছি, আমাদের তখনই বয়স ছিল প্রায় 45+। এই 15 বছরে আমরা প্রায় 60-এর কাছাকাছি চলে এসেছি। একটা জেনারেশন কিন্তু দীর্ঘদিন ধরে স্পোর্টসের বাইরে ছিল, একটা নতুন জেনারেশন কিন্তু এখানে ইনজেক্ট হবেই। কারণ আপনি পুরনো সংগঠক যারা আছে, এখন তো অবশ্যই বিগত আমলে যারা ক্ষমতায় ছিলেন সেই পন্থী কাউকে আর এই সময় ক্ষমতায় থাকাটা প্রত্যাশা করা এটা বেশি হয়ে যাবে। সুতরাং একটা নতুন জেনারেশন এখানে আসবে এবং এইটার সুযোগ দেওয়া উচিত। আমরা তাদের সমালোচনা তখনই করা উচিত তাদের কাজের সময়টা পার হওয়ার পর, তাদের পারফরমেন্সটা দেখে কিন্তু আমরা তাদের সমালোচনাটা করা উচিত। ইটস টু আর্লি তাদের ক্রিটিসাইজ করা। রাইট, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও শুনতে চাইবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি। ক্রিকেট বোর্ডের পালাবদল নিয়ে কথা বলছে, আমাদের সঙ্গে আছেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। আলমগীর ভাই, আমরা বলছিলাম যে বর্তমান যে কমিটিটা আছে সেখানে কয়েকজনকে আপনি চেনেন, তবে তামিম ইকবালকে আপনি একেবারে ক্লোজলি চেনেন, তারা অর্গানাইজার সত্তাটাও আপনি যতটা ক্লোজলি দেখেছেন আমরা সেভাবে যাই না। সো তামিম ইকবালকে এই পদে আপনি কিভাবে রেট করবেন, প্লাস হচ্ছে তার স্পেশালিটিগুলো একটু আমাদেরকে জানাবেন। আসলে তার সাথে আমার এই যে পারিবারিক রিলেশনের বাইরেও যে স্পোর্টস নিয়ে, কারণ আমি যখন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম তখনই তার ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু। তো আমি তো দীর্ঘদিন তাকে প্লেয়ার হিসেবেও দেখেছি এবং গত 3-4 বছর ধরে তার সাংগঠনিক বিষয়গুলো নিয়েও সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে তার যে পরিকল্পনা আছে সেটা নিয়ে আমার বিভিন্ন সময় পারিবারিক আলোচনা বা ব্যক্তিগত আলোচনায় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে তামিমের মধ্যে যেই পরিকল্পনাগুলো আছে, শুধু পরিকল্পনা নয়, এগুলাকে বাস্তবায়ন করার জন্য তার যেই ইচ্ছা শক্তিটা আছে এবং সে যে দৃঢ়তা তার মধ্যে আছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই এবং আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে তামিমের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের বেশ কিছু পরিবর্তন আপনারা খুব ইমিডিয়েটলি দেখতে পারবেন। এবং পরিবর্তনের জন্য তার যে এগ্রেশন আছে, বিগত সময়ে আমরা নিজেরাও বা অনেক সংগঠকরা অনেক ভালো ভালো কথা আমরা বলেছি বিভিন্ন মাধ্যমে। আমরা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কথা আজকে 25 বছর ধরে বলে আসছি, সেটা কেউ বাস্তবায়ন করেনি। আমরা প্লেয়ারদের
স্যালারি নিয়ে, রিমুনারেশন নিয়ে অনেক আন্দোলন দেখেছি, অনেক কথা দেখেছি। আশার বিষয় যে আসলে এই কমিটি চেয়ারে বসার প্রথম দিনেই কিন্তু প্লেয়ারদের স্যালারি এনহ্যান্স করা হয়েছে এবং আমাদের যে ক্রিকেট বোর্ডের যে এফডিএর আছে, যে আর্থিক সক্ষমতা আছে, এটা প্লেয়ারদের পিছনে এবং ক্রিকেট ফ্যাসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পিছনে ব্যয় করার কথা যেটা আমরা বলে থাকি বা বলার চেষ্টা করি, সেই দায়িত্বটা কিন্তু তামিম নিজেই নিয়েছে ফ্যাসিলিটিস কমিটির দায়িত্ব নিয়ে এবং তার পরিকল্পনা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার প্লেয়ারদের জন্য তাদেরকে বেটার ফ্যাসিলিটেট করার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার তার প্ল্যান আছে এবং সে প্ল্যানের পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু সে ফ্যাসিলিটি কমিটির দায়িত্ব সে নিজেই নিয়েছে। এটা ভালো দিক। প্লেয়ারদের স্যালারি বাড়িয়েছে, ইনফ্রাস্ট্রাকচারটা যদি আমরা আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যে ক্রিকেট বোর্ডে যে আর্থিক সক্ষমতা আছে তার যদি 10%ও আমরা যদি এই ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ক্রিকেটের জন্য আমরা ব্যয় করতে পারি, 10%ও কিন্তু ইটস কামস অ্যাবাউট 140 crore। রাইট, আমরা যদি গত 20 বছর দেখে থাকি আমাদের ক্রিকেটের পিছনে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট, আমাদের ন্যাশনাল কমিটমেন্ট, এজ গ্রুপ ক্রিকেট, আমরা অনেক টাকাই খরচ করেছি, কিন্তু আমরা যেই কোর যেই বিষয়গুলো আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলি, আমরা যে প্লেয়ারদের স্যালারি বাড়ানো, তাদেরকে ফ্যাসিলিটেট করা, এর পিছনে আমরা কত টাকা ব্যয় করছি, এই সংখ্যাটা যদি আমরা তুলে আনতে পারি আমরা দেখব যে আমাদের আসলে সাংগঠনিক ধন্যতা উঠে আসবে। এবং আমি মনে করি, বিশ্বাস করি, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে আমি এটা সবাইকে আশ্বস্ত করতে পারি, তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন দৃশ্যমান হবে এবং এটা খুব দ্রুতই আমরা প্রত্যাশা করতে পারি। রাইট, তামিম ইকবালের শুরুটা হয়েছিল তখন আমরা তাকে বুম বুম তামিম বা নানা নামে ডাকা হতো। অ্যাগ্রেশন ছিল, যেটা আপনি বলছিলেন, তার ব্যাটিংয়ে অ্যাগ্রেশন ছিল। অ্যাজ এ পার্সন উনি কিছুটা অ্যাগ্রেসিভ হয়তো বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আমরা দেখব তিনি গতকালই প্রথমবার আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেছেন অ্যাডহক কমিটির সঙ্গে। সেখানেই অলরেডি আপনি কয়েকটা বলেছেন, তিনি বেশ কিছু ডিসিশন প্রথম দিনেই নিয়ে ফেলেছেন। এর মধ্যে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব তিনি প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন কে কোন দায়িত্বে থাকবে। নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করেছেন, ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়িয়েছেন। নারী ক্রিকেটারদের সেখানে তিনি যে সেন্ট্রাল কন্ট্রাক্টটা আছে সেখানে সংখ্যাটাও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। যে ক্লাবগুলো আমরা দেখছিলাম যে মাঝখানে বিদ্রোহ করছিল, তারা খেলছিল না, যে টুর্নামেন্টগুলো ঘরোয়া আসরগুলো হলো সেখানে তারা অংশ নেয়নি, তাদেরকে ফেরানোর জন্য তিনি আজকের মধ্যেই তাদের সঙ্গে বসবেন বলে তিনি কথা দিয়েছেন এবং তিনি সেটি আজকে সন্ধ্যাতেই তাদের সঙ্গে বসবেন বলে আমরা জানি। এবং সংকট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ী নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তনের একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হচ্ছে এটা, এখন যে সংকট চলছে দেশে সেখানে তিনি সেই বিষয়টাতেও নজর দিয়েছেন, এটাও একটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যাপার। সুতরাং প্রথম দিনেই মোটামুটি তিনি কিছুটা হলেও মানুষের নজর কাড়তে বা দর্শকদের জন্য মনে হয় কি অনেকগুলো সুখবর তিনি দিয়েছেন। এটা আসলে আমি আপনাকে যেটা বললাম যে তার ক্রিকেট ক্যারিয়ারিং, কারণ তাকে তো আমি একদম ছোটকাল থেকে দিয়েছি, তার মধ্যে শুরু থেকেই কিন্তু সে এগ্রেশন ছিল এবং এই এগ্রেশনটা কিন্তু আমি সংগঠক হিসেবে আমি এটা বলতে পারি যে তার প্রথম সময় যে সিদ্ধান্তগুলো ওগুলো যদি আমি স্ট্যান্ডিং কমিটির ফরমেশনগুলো যদি আমরা দেখি এবং বাকি যে সিদ্ধান্তগুলো দেখি তাহলে কিন্তু এটা পরিষ্কার যে তার এগ্রেশনগুলো ইজ ভেরি ক্লিয়ার। এবং আরেকটা বিষয় হতো কয়েকদিনের মধ্যে উঠে আসবে যে সারা বাংলাদেশে যে ক্রিকেট লিগগুলা বন্ধ আছে এগুলোকে চালু করার জন্য সে কিন্তু উদ্যোগ গ্রহণ করবে এবং এই কাজগুলো যদি আসলে করতে পারে, আমাদের ক্রিকেট কালচারটাকে যদি পরিবর্তন করতে পারে এবং ক্রিকেট প্র্যাকটিসটাকে আমরা ডেভেলপ করতে পারি, ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করতে, যেটা তার পরিকল্পনায় আছে, তার এগ্রেশনের মধ্যে আছে, আমার মনে হয় যে আমরা যে দুঃসময় পার করেছি, আমাদের একসময় যে আমাদের একটা ভালো প্র্যাকটিস ছিল, আমাদের একটা প্রথাগত যেই ক্রিকেটের একটা আমাদের উত্থান হয়েছিল সেটা আবার ফিরে আসবে এবং তার ইন্টারন্যাশনাল যে কানেকশনস আছে, তার যে ইন্টারন্যাশনাল নো হাও আছে, এগুলোকে যদি আমরা সাপোর্ট করি, সবাই সমন্বয় করতে পারি, সহযোগিতা করতে পারি, বাংলাদেশ ক্রিকেট বদলে যাবে। রাইট, স্ট্যান্ডিং কমিটিটা নিয়ে যেহেতু কথা বলছিলাম, ওইটাও আমরা একটু দেখতে চাই কে কোন পদে গেছেন। সেখানে আমরা যদি দেখি তিনি 11 জনের মধ্যে 25টা কমিটি ভাগ করে দেওয়ার কথা, যদিও সেখানে কয়েকটা কমিটি তিনি বাদ রেখেছেন, মিডিয়া কমিটি বা ক্রিকেট অপারেশনস, বেশ গুরুত্বপূর্ণ একটা কমিটি, সেটি তিনি সেখানে কাউকে এখন পর্যন্ত তারা ফ্যাসিলিটেট করেননি। বাকি যে কমিটিগুলোতে আমরা দেখছি ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিস কমিটি অনেকগুলো নিজে নিয়েছেন, গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল। আমরা ফাহিম সিনহাকে এর আগেও দেখেছিলাম বিপিএল এর সঙ্গে তিনি কানেক্টেড ছিলেন।
উইমেন্স উইংয়ে আমরা একজনকে দেখছি যিনি একজন মন্ত্রীর স্ত্রী। আমি তার ব্যক্তিগতভাবে আমি তার সাংগঠনিক মানে ক্রিকেট সংগঠক হিসেবে তার পরিচয়টা জানি না। ইসরাফিল খসরুকে দেওয়া হয়েছে ফাইন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ারের দায়িত্ব, লজিস্টিক্স আমরা দেখছি মির্জা ইয়াসির মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিনে, সালমান ইস্পাহানি যিনি আছেন তিনি বেশ পুরনো সংগঠক, আপনার সঙ্গে তিনি বিসিবিতে কাজ করেছেন, মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিন দুটো কমিটি তাকে দেওয়া হয়েছে। আমরা একটু আপনার কাছ থেকে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টনে যে বন্টনটা হয়েছে এটা নিয়ে একটু জানতে চাইবো। যাকে যে দায়িত্বে দেওয়া হয়েছে তিনি সেখানকার জন্য সঠিক পারসন কিনা আপনার মতে? আসলে এই কমিটিটা তো 3 মাসের কমিটি, তাদের মূল কাজ হচ্ছে নির্বাচন করা। এখন এই 3 মাস কাজগুলো চালিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই কমিটিগুলো গঠন করা হয়েছে। এবং এই কমিটিগুলোর ফরমেশন দিকে যদি আমরা তাকাই, এখানে অনেকে হয়তো অনেকের সম্পর্কে খুব একটা ধারণা নেই। যেমন ইসরাফিল খসরু সম্বন্ধে অনেকে কিন্তু জানেন না। আপনি যদি তার সাথে কথা বলেন, তার যে ক্রিকেট জ্ঞান, তার যে স্পোর্টস সম্পর্কে, ইন্টারন্যাশনাল স্পোর্টস সম্পর্কে যার যে জানা, এটা আসলে যে কেউকে বিস্মিত করবে। আমার সাথে তার দীর্ঘদিনের পরিচয় না, কিছুদিন আগে তার সাথে আমার কথা হয়েছে। তো তার মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে এবং হি ইজ দ্য রাইট পারসন ফর হিজ ডিপার্টমেন্ট। এখানে ফাহিম সিনাকো ইজ ভেরি ক্যাপেবল ফর বিপিএল অ্যান্ড গেম ডেভেলপমেন্ট। আমাদের রফিকুল ইসলাম বাবুল ভাই একমাত্র এখানে যারা প্রতিষ্ঠিত ক্রীড়া সংগঠক, তিনি দীর্ঘদিন গ্রাউন্ডসে কাজ করেছেন, তিনি সেই দায়িত্বই পেয়েছেন। এবং সালমান ইস্পাহানিকে মার্কেটিংয়ে যে, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমরা গত বেশ কিছু বছর ধরে কিন্তু আমরা আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাকে সেল করতে পারছিলাম না, আমাদের স্পন্সর্সরা আমাদের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এই জায়গাতে সালমান ভাই ইজ দ্য রাইট পারসন। সে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটকে নিজেও স্পন্সর করেছেন এবং ওনার যে কানেকশনস আছে এটাকে যদি কাজে লাগানো যায়, আমার মনে হয় যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে স্পন্সরশিপ আনা থেকে শুরু করে বিভিন্নভাবে উনি বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করতে পারবেন। এবং এই দায়িত্বগুলোর কথা তামিম যে দায়িত্ব নিয়েছে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের, তার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে নিজেই সেই দায়িত্বটা নিয়েছেন। এবং বাকি যে কমিটিতে যাদেরকে যেখানে দেওয়া হয়েছে, আমার মনে হয় যেটা একটা ভালো স্ট্যান্ডিং কমিটি হয়েছে। এবং এই স্ট্যান্ডিং কমিটিগুলোতে কিন্তু শুধু চেয়ারম্যান না, এখানে বাকি মেম্বার সেক্রেটারি সহ অন্য বেশ কিছু পদও কিন্তু হয়তো মানে খুব শীঘ্রই বিভিন্ন সংগঠকদেরকে দায়িত্ব দেওয়া হবে। তো এখানেও একটু সতর্ক হওয়ার জন্য আমি অনুরোধ করবো, যারা যোগ্য লোক, যারা যেখানে কাজ করার অভিজ্ঞতা আছে, তাদেরকে যদি সেই দায়িত্বগুলো দেওয়া হয়, আমার মনে হয় যে এই কমিটি এই 3 মাসে তারা সাকসেসফুল কাজ করতে পারবে, মোটামুটি নোটেবল একটা পরিবর্তন তারা আনতে পারবেন। আমরা আপনার কাছ থেকে আরো শুনতে চাবো, আরো শুনবো এই বিষয়ে, আমরা আরো আলোচনা করবো। তার আগে আরেকটা বিরতি নিয়ে যে পদক্ষেপগুলো নিয়েছেন তামিম ইকবাল, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর যে উদ্যোগটা তিনি নিয়েছেন, বিশেষ করে নারী ক্রিকেটারদের। আমরা অনেক সময় দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, নারী ক্রিকেটাররাও বলছিলেন, সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরাও বলছিলেন, গণমাধ্যমগুলোতেও বলা হচ্ছিল যে নারীদের যে ম্যাচ ফিটা সেটা একেবারেই অপ্রতুল, এবং সেটি আসলে মানে এটাকে আমি কিভাবে বলবো আমি জানি না, সেটি খুবই অপ্রতুল ছিল। রাইট, তো প্রথম দিনেই তামিম ইকবাল এ ধরনের একটা উদ্যোগ নিলেন, যেটি নিশ্চয়ই ক্রিকেটারদের ওয়েলফেয়ারের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখবে। এটা নিঃসন্দেহে একটা, আমি ইতিমধ্যে বলেছি যে পরিকল্পনাগুলো প্রথম দিনে নিয়েছে এগুলা বেশ আশাপ্রদ। এবং তার যে অ্যাগ্রেশন, মানে ক্রিকেটিং ক্যারিয়ারের যে অ্যাগ্রেশন, সেই অ্যাগ্রেশনের প্রতিফলন কিন্তু তার এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। আর আমাদের নারী ক্রিকেটাররা কিন্তু দারুণভাবে বঞ্চিত। আমাদের ইন্টারন্যাশনাল যে অ্যাচিভমেন্ট আছে নারী ক্রিকেটে, সেটার তুলনায় আমরা যদি ঘরোয়া ক্রিকেটে নারীদের ফ্যাসিলিটিসের দিকে যদি তাকাই, এটা পুরুষদের সাথে কিন্তু বিগ ডিফারেন্স, অনেক গ্যাপ এখানে রয়ে গেছে। তো এটা রিপেয়ার করার সে উদ্যোগ নিয়েছে। এবং আমি প্রত্যাশা করব সামনের দিনগুলোতে নারী ক্রিকেটারদের জন্য আরও অনেক বেশি ফ্যাসিলিটি বাড়ানো, তাদেরকে পারিশ্রমিক বাড়ানো সহ বিভিন্নভাবে, যেভাবে ডিভিশনাল লেভেলে যে যারা ন্যাশনাল লিগ খেলে প্লেয়ারদের যে স্যালারি ক্যাপের আন্ডারে তারা আছে, একইভাবে মেয়েদেরকেও কিন্তু এই স্যালারি ক্যাপের আন্ডারে যদি আনা যায়, তাহলে কিন্তু আরও অনেক বেশি নারী ক্রিকেটাররা কিন্তু এই পেশায় উদ্বুদ্ধ হবে এবং তারা বাংলাদেশ ক্রিকেটকে আরও কিছু দেয়া এবং বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায়, বিশেষ করে নারী ক্রিকেটের ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এবং তার জন্য একটা সুষ্ঠু পরিকল্পনার দরকার। আমি প্রত্যাশা করছি যে তামিমের শুরুটা ভালো হয়েছে এবং সে পরিকল্পনা সে অব্যাহত রাখবে। হ্যাঁ, রাইট। আমরা একটু জানতে চাইবো যে আমরা সবসময় দেখি যে শুধুমাত্র ন্যাশনাল টিমের ক্রিকেটারদের বেতন কাঠামো নিয়ে সেটি নিয়ে অনেক আলাপ হয়, বছর বছর সেটি বাড়ানোর চেষ্টা করা হয়, অথবা এবছর যদিও বাড়েনি বাট বাড়ানোর কথা তোলা হয়, বাড়ানো হয়।
বাট ঘরোয়া ক্রিকেটে প্লেয়ারদের, পুরুষদের ক্ষেত্রেও সেটি সেম, প্লেয়ারদের ম্যাচ ফি বাড়ানো নিয়ে সেভাবে উদ্যোগ নেওয়া হয় না, যদিও এ নিয়ে এর আগে আন্দোলনও হয়েছে, আমরা দেখেছি। কিছুদিন আগে একজন ক্রিকেটার বলেছেন যে এমন অনেক ক্রিকেটার আছেন যাদের ঘরে নাকি রান্না করার মতো সামগ্রীও পাওয়া যায় না। আপনি কি আসলে এই ধরনের, এটা কি আসলে সত্য কিনা যে ক্রিকেটাররা আসলে এরকমই সাফার করেন কিনা? আচ্ছা, ক্রিকেটার বলতে কিন্তু আমরা শুধু ঢাকা কেন্দ্রিক ক্রিকেটারদের কথাই কিন্তু আলোচনায় আনি, তাদের কথাই আমরা বলি। আসলে হার্শ রিয়েলিটি হচ্ছে ক্রিকেটাররা মানে শুধু ঢাকার ক্রিকেটাররা না, যারা ঢাকা লেভেলে ক্রিকেট খেলে, ঢাকা প্রিমিয়ার লেভেল ফার্স্ট ডিভিশন খেলে, শুধু তারাই না, সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু ক্রিকেট লিগ হওয়ার সুযোগ আছে, ক্রিকেট হয়, তারা ওই যে জায়গাগুলোতে ক্রিকেট খেলে এবং তাদেরকে আমরা কি সুযোগ সুবিধা দিতে পেরেছি, তাদেরকে কিভাবে আর্থিক নিশ্চয়তার জায়গা আমরা তৈরি করতে পেরেছি, সেটা একটা বড় প্রশ্ন। সেটা আমরা করতে পারিনি। আমাদের ক্রিকেট বোর্ডের যে আর্থিক সক্ষমতা, সেটার ব্যবহার আমরা প্রপারলি করিনি বলেই আমরা সেই পর্যায়ে গিয়ে তাদেরকে সেই আর্থিক সুবিধা আমরা পৌঁছতে পারিনি। আমি মনে করি শুধু ন্যাশনাল ক্রিকেটে না, শুধু ন্যাশনাল লিগগুলোতে না, ডিস্ট্রিক্ট লেভেলে যারা যোগ্য খেলোয়াড় আছে, যারা প্রতিভাবান খেলোয়াড় আছে, এই প্রতিটি জেলাতেই অন্তত 20, 25, 30 জনের পুল করে তাদেরকে স্যালারির আওতায় আনা কিন্তু এটা এখন সময়ের দাবি। কারণ এখানে যদি আমরা এটা করতে পারি তাহলে প্লেয়াররা কিন্তু এটাকে পেশা হিসেবে বেছে নিতে, মান্থলি যদি একটা ওই লেভেলের একটা 20-22 বছর বয়সের ছেলে যদি মান্থলি যদি 25-30 হাজার টাকা স্যালারি যদি সে পায়, এটাকে পেশা হিসেবে নেওয়ার কিন্তু একটা প্রতিযোগিতা কিন্তু শুরু হবে এবং এই প্রতিযোগিতাটা শুরু করতে পারাটাই হচ্ছে আমাদের জন্য খুব এটার কি সুযোগ আছে কিনা যে ঢাকার বাইরে গিয়ে সবগুলো জেলা পর্যায়েও ক্রিকেটারদের বেতনের আওতায় আনার? কেন হবে না? আমরা রিজিওনাল ক্রিকেট কমিটি কেন করতে বলছি? আপনি 64 জেলাতে আপনি যদি আমরা 25 জন প্লেয়ারকে মাসে 20,000 টাকা করে আমরা স্যালারির আওতায় আনতে পারি, 4.5 লাখ টাকা একটা জেলায়, 64 জেলায় কত টাকা? 2.5 কোটি টাকা, 3 কোটি টাকা। তো আমরা এই ক্রিকেট বোর্ডের এই আর্থিক সক্ষমতায় আমরা এই প্লেয়ারদের জন্য, আমি যেটা আগেই বলেছি, 10% যদি আমরা একটা খাত ধরে এই প্লেয়ারদের জন্য, শুধু প্লেয়ারদের স্যালারি, প্লেয়ারদের ফ্যাসিলিটিসের যদি ব্যয় করতে পারি, এটা কিন্তু ইটস নট ইম্পসিবল। আমাদের পরিকল্পনার দরকার। 140 কোটি টাকাকে যদি আমরা যদি ভাগ করি, এই জেলার ক্রিকেটারদের জন্য আপনি 64 জেলাতে আমরা যদি 1500 ক্রিকেটারকে যদি স্যালারির আওতায় আনি, কত টাকা আপনাকে ব্যয় করতে হবে? ইটস এ ভেরি মিনিমাম অ্যামাউন্ট। এটা হচ্ছে পরিকল্পনার দরকার এবং এই যে অ্যাগ্রেশনের দরকার। এবং আমি কিন্তু এই অ্যাগ্রেশনটা তামিমের মধ্যে দেখতে পাচ্ছি। এটা তাকে এটা যদি বাস্তবায়ন না দেখতে পারি, আমরা কিন্তু তারও সমালোচনা করব। এই কথাগুলো কিন্তু আমরা আবার বলবো যে এই পরিকল্পনা ছিল, বাস্তবায়িত হয়নি। আমরা যেমন এটা করার সুযোগ ছিল, তারা করেনি। তো সুতরাং অ্যাগ্রেশনটা আছে এবং অ্যাগ্রেশনটার আমরা প্রতিফলন কিন্তু প্রথম মিটিংয়ে দেখতে পাই। সুতরাং শুধু ঢাকার ক্রিকেট না, সারা বাংলাদেশের আমরা যদি 1500 ক্রিকেটারকে যদি আমরা আমাদের আয় বলে আনতে পারি, তাদেরকে স্যালারির আওতায় আনতে পারি, এখান থেকে আপনি আন্তর্জাতিক মানের 20-25 জন খেলোয়াড় পাবেন না, এটা কিন্তু মানে কেউ মনে করে না। সুতরাং সুযোগ আছে, শুধুমাত্র অ্যাগ্রেশনটা দরকার, বাস্তবায়ন দরকার, সবার সহযোগিতা দরকার। সেটাই। আলমগীর ভাই, আমরা আরও কথা বলবো, তার আগে আরেকটা বিরতি নিব। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন মাঠে আমাদের সঙ্গে আছেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ভাই। আলমগীর ভাই, এই যে কমিটিটা এলো, কমিটিটা নিয়ে আমরা কি পদক্ষেপ নিয়েছে আমরা সবই আলোচনা করলাম। একটা চ্যালেঞ্জ তাদের সামনে আছে, যেটি প্রথম দিনেই তামিম ইকবাল প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, সেটি হচ্ছে যে এই যে অ্যাডহক কমিটি, তারা কি ইলেকশন করবেন কিনা। তামিম ইকবাল বলেছেন তারা করতে চান, কিন্তু এখানে একটা কনফ্লিক্ট আছে, আপনি সেটি নিশ্চয়ই জানেন। প্রথমত হচ্ছে অ্যাডহক কমিটির আন্ডারে ইলেকশন করলে সেটি কতটা ফেয়ার হবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। দ্বিতীয়ত, তারা যেহেতু এনএসসি থেকে এসেছেন, বিসিবির গঠনতন্ত্রে এখন আর অ্যাডহক কমিটির সুযোগ নেই, এনএসসির গঠনতন্ত্রে আছে। কিন্তু এনএসসির গঠনতন্ত্র অনুযায়ী যদি অ্যাডহক কমিটিতে যারা থাকবেন তারা ইলেকশন করতে পারবেন না, এই ধরনের একটা বিধিনিষেধও আছে। যদি সেটি হয়, সেক্ষেত্রে তামিমদের তাদের পরবর্তী পদক্ষেপে কি হবে? আমি একটু আপনাকে কারেকশন করে দিই। এখানে জাতীয় ক্রীড়া পরিষদের যে বিধিমালা আছে, এই বিধিমালাতে কিন্তু ফেডারেশনগুলোর জন্য অ্যাডহক কমিটির মেম্বার হলে নির্বাচন করতে পারবে না, এ ধরনের কোনো প্রতিবদ্ধকতা বা বাধা নেই। কিন্তু এটা শুধুমাত্র আছে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্ষেত্রে। আপনি জেলা যদি ক্রীড়া সংস্থা বা বিভাগীয় ক্রীড়া সংস্থা আপনি অ্যাডহক কমিটির সদস্য হন, তখন আপনি সেই জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থা নির্বাচন করতে পারবেন না। বাট ফেডারেশনগুলোর যে গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রে এই ধারাটি নেই। এবং জাতীয় ক্রীড়া পরিষদের যে বিধিমালা, সেই বিধিমালাতেও কিন্তু এই ধরনের কোনো ধারা নেই।
কোনো প্রতিবদ্ধকতা নেই। এবং ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে তো অ্যাডহক ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অ্যাডকোর্ডের কোনো বিষয়ই নেই, সুতরাং প্রতিবদ্ধকতাও নেই, পরিষ্কার। এখানে এই বিষয়টি অনেকেই অনেকভাবে এটাকে সংজ্ঞায়িত করতে চান যে অ্যাডক কমিটিতে থেকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন। আসলে নির্বাচনটা হচ্ছে, পরিচালনার দায়িত্ব হচ্ছে আপনার নির্বাচন কমিশনের। এখানে আপনি কর্তৃক স্বচ্ছভাবে একটা নির্বাচন পরিচালনা কমিটি করতে পারছেন, নির্বাচন কমিশনার নিয়োগ দিতে পারছেন, সেটি হচ্ছে প্রশ্ন। নির্বাচন কমিশনার তো বুলবুল ভাইরাও দিয়েছিলেন। এটাই প্রশ্ন, এখানেই প্রশ্ন। আপনি যদি ফেয়ার থাকেন, আপনি যদি স্পোর্টিং থাকেন, আপনি যদি স্পোর্টসের যে মূল স্পিরিটগুলোকে ধারণ করেন, ইথিক্সকে ধারণ করেন, আপনি যদি গুড গভর্নেন্সকে ধারণ করেন, তাহলে কিন্তু এটা ডিপেন্ড করবে কিন্তু আপনার উপর, আপনার ইচ্ছার উপর। এবং যে নির্বাচন কমিশন আসবে তাকে যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে দেন, এখানে নির্বাচনকে অ্যাডক কমিটির প্রভাবিত করার কোনো সুযোগ নেই। কারণ যখনই আপনি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করবেন, সেই দিন থেকে নির্বাচন সংক্রান্ত সকল দায় দায়িত্ব আর অ্যাডক কমিটি বা এক্সিকিউটিভ কমিটির হাতে আর থাকে না, সেটা কিন্তু নির্বাচন পরিচালনা কমিটির হাতে চলে আসে। আপনি তালিকা, কাউন্সিল হিসেবে তালিকা চাওয়াটা আপনার দায়িত্ব, যেইভাবে আপনি তালিকাটা পাবেন সেটা তাদের হাতে আপনি তুলে দিবেন। এখানে কাউন্সিলর নিয়ে আপত্তি, শুনানি, যাচাই বাছাই, এগুলো কিন্তু আর অ্যাডক কমিটি বা এক্সিকিউটিভ কমিটির হাতে আর কোনো ক্ষমতাই থাকে না, এটা কিন্তু নির্বাচন পরিচালনা কমিটির হাতে চলে আসে। সুতরাং নির্বাচনকে প্রভাবিত করার গঠনতান্ত্রিক কোনো সুযোগ নেই। এটা চাইলেই অনেকে অনেকভাবে করতে পারবে। তবে আমি বিশ্বাস করতে চাই যে একটা নতুন শুরু আমরা দেখতে পাবো। নতুন শুরু আমাদেরকে আমাদের ক্রিয়াঙ্গনের সাথে দেখতে হবে, আমাদের ভবিষ্যতের জন্য দেখতে হবে যে একটা ভালো নির্বাচন পরিচালনা কমিটি হবে, তারা যোগ্য, সৎভাবে, ফেয়ারলি তারা একটা নির্বাচন কন্ডাক্ট করবে এবং আমরা সবাই এটার মানে অ্যাপ্রিসিয়েট করব। আমাদেরকে এটার সমালোচনা যাতে করতে না হয়, সাংবাদিক ভাইদের সমালোচনা করতে না হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আমরা ট্রল দেখতে না হয়। আমরা যারা এই পদে আসবেন সেটা মাথায় রেখে এই জায়গায় আসবেন এবং তারা একটা ভালো নির্বাচন পরিচালনা করবেন। এই যে কনফিউশনগুলো আছে অ্যাডক কমিটিতে থাকলে নির্বাচন প্রভাবিত করার, এগুলো আসলে আমাদের জানার স্বল্পতার কারণেই কিন্তু আমরা এই কথাগুলো বলি। রাইট, আপনি যেমন বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করি, আমরাও বিশ্বাস রাখতে চাই, আমরাও প্রত্যাশা করতে চাই যে তারা একটা ফেয়ার ইলেকশন দেবেন এবং সবাই আসলে সেটাই প্রত্যাশা করছে এই মুহূর্তে তাদের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।